মধ্যপ্রদেশের ভোপাল শহর, 12ই মে 2026। সকালে পরিবেশ তখনও পুরোপুরি স্বাভাবিক হয়ে ওঠেনি, কিন্তু শহরের কচরা হিলস এলাকার একটি বাড়িতে ঘটেছিল এমন একটি ঘটনা যা কয়েক ঘন্টার মধ্যেই জাতীয় সংবাদে পরিণত হয়। একজন তরুণী মাত্র কয়েক মাস আগে বিয়ে করেছেন, একটি নতুন জীবনের স্বপ্ন নিয়ে এসেছিলেন নতুন পরিবারে। কিন্তু সেই তরুণীকে পাওয়া গেল মৃত অবস্থায়। প্রথমে ঘটনাটি আত্মহত্যা হিসেবে সামনে আসে, কিন্তু তারপর পোস্টমর্টম রিপোর্ট, শরীরের আঘাতের চিহ্ন, পণের অভিযোগ, সিসিটিভি বিতর্ক, স্বামীর পলাতক হওয়া এবং পরে সিবিআই তদন্ত, সব মিলিয়ে একটি প্রশ্ন গোটা দেশকে ভাবিয়ে তোলে। টুইশা শর্মার মৃত্যুর পিছনে আসলে কি ঘটেছিল? আজকের ভিডিওতে আমরা এই মামলার প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্য, অভিযোগ, তদন্ত এবং বিতর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে শুরুতেই একটি গুরুত্বপূর্ণ কথা, এই মামলার বিচার এখনো সম্পূর্ণ হয়নি, তদন্ত চলমান। তাই ভিডিওতে উল্লেখিত অভিযোগগুলো অভিযোগ হিসেবেই বিবেচনা করতে হবে। আদালতে চূড়ান্ত রায় শেষ কথা। চ্যাপ্টার 1, টুইশা শর্মা কে ছিলেন? নয়ডায় বসবাসকারী টুইশা শর্মা একজন মডেল এবং অভিনেত্রী হিসেবে পরিচিত ছিলেন। বিভিন্ন ফটোশ্যুট, বিজ্ঞাপন এবং ডিজিটাল কন্টেন্টে কাজ করতেন তিনি। বন্ধুদের মতে তিনি ছিলেন অত্যন্ত প্রাণবন্ত, নিজের কেরিয়ার নিয়ে সচেতন, পরিশ্রমী এবং ভবিষ্যৎ নিয়ে আশাবাদী একজন স্বাধীন চেতা তরুণী, যার সামনে পুরো জীবন পড়েছিল। পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী টুইশার সঙ্গে তাদের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। প্রতিদিন কথা হতো, জীবনের ছোটোখাটো বিষয়েও তিনি পরিবারের সঙ্গে শেয়ার করতেন। কেউ কল্পনাও করেনি কয়েক মাসের মধ্যে এমন একটি ট্র্যাজেডি অপেক্ষা করছে। চ্যাপ্টার 2, একটি পরিচয়, একটি সম্পর্ক, একটি বিয়ে। রিপোর্ট অনুযায়ী 2024 সালে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয় টুইশা শর্মা ও সমর্থ সিংয়ের। প্রথমে সাধারণ আলাপ, তারপর বন্ধুত্ব এবং সম্পর্ক। সময়ের সঙ্গে সম্পর্ক আরও গভীর হয়। দুই পরিবারও বিষয়টি জানতে পারে। অবশেষে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। 2025 সালে ডিসেম্বরে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের ছবি দেখলে সবকিছু স্বাভাবিকই মনে হয়। হাসি মুখ, নতুন স্বপ্ন, নতুন জীবন, যে কোনো নবদম্পতির মতোই। কিন্তু পরিবারের দাবি, বিয়ের পর থেকেই পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করে। চ্যাপ্টার 3, পরিবারের অভিযোগ। টুইশার পরিবারের বক্তব্য অনুযায়ী বিয়ের কিছুদিন পর থেকেই তাদের মেয়ের আচরণে পরিবর্তন দেখা যায়। আগের মতো আনন্দিত থাকতেন না, কথাবার্তায় চাপ অনুভূত হতো। পরিবারের অভিযোগ, টুইশাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগ ছিল পণ সংক্রান্ত। পরিবার দাবি করে একটি ফরচুনার গাড়ি এবং প্রায় 50 লক্ষ টাকা দাবি করা হয়েছিল। তারা আরও অভিযোগ করেন এই দাবিগুলো পূরণ না হওয়ায় টুইশার উপর চাপ বাড়ানো হচ্ছিল। তবে এই অভিযোগগুলোর সত্যতা আদালতে এখনও চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি। অন্যদিকে অভিযুক্ত পক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে। এখানে শুরু হয় দুই পক্ষের সম্পূর্ণ ভিন্ন বর্ণনা। চ্যাপ্টার 4, দুই পরিবারের দুই গল্প। একদিকে টুইশা
টুইশার পরিবার বলছে তাদের মেয়ে নির্যাতনের শিকার ছিলেন। অন্যদিকে স্বামী পক্ষ দাবি করে টুইশার ব্যক্তিগত ও মানসিক সমস্যা ছিল। তাদের বক্তব্য এই ঘটনাকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। এখানেই তদন্তকারীদের সামনে তৈরি হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ প্রত্যেক বড় মামলাতেই দেখা যায় একটি ঘটনার একাধিক ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু সত্য সাধারণত একটাই, আর সে সত্য খুঁজে বের করাই তদন্তের মূল উদ্দেশ্য। চ্যাপ্টার 5, 12ই মে 2026, সেই সকাল। এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন 12ই মে। সকালে কিছু আগে পর্যন্ত সবকিছু স্বাভাবিক বলে জানা যায়, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। রিপোর্ট অনুযায়ী টুইশা তার মায়ের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। পরিবারের সদস্যরা পরে জানান তার কণ্ঠে উদ্বেগ ছিল, যদিও সেই কথোপকথনের সম্পূর্ণ রেকর্ড প্রকাশ্যে আসেনি। তদন্তকারীরা অবশ্যই এই অংশটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেন, কারণ মৃত্যুর আগে শেষ কথোপকথন প্রায়ই তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র দেয়। চ্যাপ্টার 6, মৃতদেহ উদ্ধারের ঘটনা। কিছু সময় পর পরিবারের সদস্যরা দাবি করেন টুইশাকে বাড়ির টেরেসে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। জিমন্যাস্টিক রোপ ব্যবহার করা হয়েছিল বলে রিপোর্টে উল্লেখ আছে। এরপর শুরু হয় তড়িঘড়ি উদ্ধার প্রচেষ্টা। তাকে নিচে নামানো হয়, সিপিআর দেওয়ার চেষ্টা করা হয় এবং চিকিৎসার সহায়তা নেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। একজন তরুণীর জীবন সেখানেই শেষ হয়ে যায়। কিন্তু রহস্য শুরু হয় ঠিক সেখান থেকেই। চ্যাপ্টার 7, পোস্টমর্টেম। প্রথম বড় প্রশ্ন, যখন পোস্টমর্টেম রিপোর্ট সামনে আসে তখন তদন্ত নতুন মোড় নেয়। এইমস ভোপালের রিপোর্টে বলা হয় মৃত্যুর কারণ ছিল অ্যান্টিমর্টেম হ্যাঙ্কিং, অর্থাৎ জীবিত অবস্থায় ফাঁসি লাগার প্রমাণ পাওয়া গেছে। প্রথম দৃষ্টিতে এটি আত্মহত্যার সম্ভাবনাকে শক্তিশালী করে, কিন্তু রিপোর্টে আরেকটি অংশ তদন্তকারীদের দৃষ্টি আকর্ষণ করে। টুইশার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়। ব্রুজেস, ব্লান্ট ফোর্স ইনজুরিজ। এই আঘাতগুলো এলো কিভাবে, কখন এলো? মৃত্যুর আগে নাকি অন্য কোনো কারণে? এই প্রশ্নগুলোর উত্তর তখনও অজানা, আর এখান থেকে কেসটি আরও জটিল হয়ে ওঠে। একদিকে পোস্টমর্টম রিপোর্টে আত্মহত্যার সম্ভাবনা দেখাচ্ছে, অন্যদিকে শরীরের আঘাতের চিহ্ন নতুন প্রশ্ন তুলছে। কিন্তু আরও বড় রহস্য অপেক্ষা করছিল, কারণ তদন্তকারীরা যখন সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে শুরু করেন তখন এমন কিছু অভিযোগ সামনে আসে যা পুরো কেসের গতিপথই বদলে দেয়। পরবর্তী অংশে আমরা দেখব সিসিটিভি বিতর্ক, স্বামীর পলাতক হওয়া, অবসরপ্রাপ্ত বিচারক শাশুড়ির ভূমিকা এবং কিভাবে এই মামলা পৌঁছে যায় সিবিআই এর হাতে। সিসিটিভি রহস্য, সিবিআই তদন্ত। আগের অংশে আমরা দেখেছিলাম 12ই মে 2026-এ টুইশা শর্মার রহস্যজনক মৃত্যু। পোস্টমর্টেম রিপোর্টে আত্মহত্যার সম্ভাবনার কথা বলা হলেও শরীরে একাধিক আঘাতের চিহ্ন নতুন প্রশ্ন তুলেছিল। কিন্তু তদন্তকারীদের সামনে আরও বড় একটি বিষয় অপেক্ষা করছিল, সেটি ছিল সিসিটিভি ফুটেজ। একটি আধুনিক বাড়ি, একটি রহস্যময় মৃত্যু এবং ঘটনাস্থলে থাকা ক্যামেরাগুলো।
স্বাভাবিকভাবেই তদন্তকারীদের প্রথম লক্ষ্য হয়ে ওঠে সেই ফুটেজ। কারণ কখনো কখনো একটি ক্যামেরা এমন সত্য ধরে রাখে যা কোনো সাক্ষীও বলতে পারে না। ক্যামেরা কি দেখিয়েছিল? রিপোর্ট অনুযায়ী তদন্তকারীরা বাড়ির বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। সেই ফুটেজে দেখা যায় টুইশা বাড়ির টেরেসের দিকে যাচ্ছে। এই দৃশ্য তদন্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ এটি ঘটনার শেষ কয়েক মিনিটের একটি টাইমলাইন তৈরি করতে সাহায্য করে। কিন্তু এখানেই শেষ নয়, আরও কিছু ফুটেজ দেখা যায় পরিবারের সদস্যরা টুইশাকে নিচে নামাচ্ছেন, তাকে সিঁড়ির কাছে আনা হচ্ছে, সিপিআর দেওয়ার চেষ্টা চলছে। প্রথম নজরে এগুলো স্বাভাবিক উদ্ধারের প্রচেষ্টা বলেই মনে হতে পারে, কিন্তু তদন্তকারীরা যখন ফুটেজ আরও গভীরভাবে পরীক্ষা করেন তখন কিছু অসঙ্গতির অভিযোগ সামনে আসে। চ্যাপ্টার 9, সিসিটিভি টেম্পারিং বিতর্ক। কোনো অপরাধ তদন্তে এভিডেন্স ট্যাম্পারিং সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগগুলোর একটি, কারণ যদি প্রমাণ পরিবর্তন করা হয় তাহলে সত্যের কাছে পৌঁছানো অনেক কঠিন হয়ে যায়। এই মামলায়ও অভিযোগ ওঠে সিসিটিভি ফুটেজে কারসাজি করা হয়েছে কিনা। প্রথমে বিষয়টি গুজব হিসেবে শুরু হলেও পরে তদন্তকারী সংস্থাগুলো বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে শুরু করে। ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্যে ফুটেজ পরীক্ষা করা হয়। প্রতিটি সেকেন্ড, প্রতিটি ফ্রেম, প্রতিটি টাইম স্ট্যাম্প, কারণ কখনো কখনো মাত্র কয়েক সেকেন্ডের ফাঁকি একটি মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে। তদন্তের এই অংশই পরে মামলার অন্যতম আলোচিত বিষয় হয়ে ওঠে। চ্যাপ্টার 10, দেশ জুড়ে শুরু হয় আলোচনা। যখন সংবাদ মাধ্যমে সিসিটিভি বিতর্ক সামনে আসে তখন গোটা দেশের নজর ঘুরে যায় এই মামলার দিকে। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় অসংখ্য আলোচনা। মানুষ জানতে চায়, যদি এটি আত্মহত্যা হয় তাহলে এত বিতর্ক কেন? আর যদি এটি আত্মহত্যা না হয় তাহলে আসল ঘটনা কি? প্রতিদিন নতুন নতুন খবর প্রকাশিত হতে থাকে। কেউ বলছে এটি পরিকল্পিত অপরাধ, কেউ বলছে এটি ভুল বোঝাবুঝি, কেউ আবার বলছে তদন্ত শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। সত্যি বলতে তখন পর্যন্ত কারো কাছে সম্পূর্ণ উত্তর ছিল না। চ্যাপ্টার 11, স্বামীকে ঘিরে বাড়তে থাকে প্রশ্ন। মামলার আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় সমর্থ সিংকে ঘিরে। ঘটনার পর তার ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে। তদন্তকারীরা তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছিলেন, কিন্তু সময়ের জন্যে তদন্তকারীদের নাগালের বাইরে চলে যান বলে রিপোর্টে উল্লেখ করা হয়। এরপরই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, কারণ যখন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি তদন্ত চলাকালীন অনুপস্থিত থাকেন তখন স্বাভাবিকভাবেই সন্দেহ বাড়তে থাকে। সংবাদ মাধ্যমে একের পর এক প্রতিবেদন প্রকাশিত হতে থাকে। প্রতিটি রিপোর্টে নতুন করে জনমতকে প্রভাবিত করছিল। চ্যাপ্টার 12, লুকআউট নোটিস। তদন্ত এগোতে থাকলে প্রশাসন আরও কঠোর পদক্ষেপ নিতে শুরু করে। সমর্থ সিংয়ের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়। এর অর্থ তিনি দেশ ছাড়ার চেষ্টা করলে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারবে। এটি সাধারণত তখনই করা হয় যখন তদন্তকারী সংস্থার মনে হয় কোনো ব্যক্তি তদন্তে সহযোগিতা নাও করতে পারেন।
এই পদক্ষেপের খবর প্রকাশ্যে আসতেই মামলাটি আরও বেশি আলোচনায় চলে আসে, কারণ সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করে, যদি তিনি নির্দোষ হন তাহলে তদন্তকারীরা এত কঠোর পদক্ষেপ নিচ্ছেন কেন? অবশ্য আইনি দৃষ্টিতে এই প্রশ্নের উত্তর সবসময় সরল নয়। লুকআউট নোটিশ মানে অপরাধ প্রমাণিত নয়, এটি শুধুমাত্র তদন্তের একটি অংশ। চ্যাপ্টার 13, গ্রেফতার। কিছু সময় পরে সমর্থ সিংকে গ্রেপ্তার করা হয়। এই খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে মিডিয়ায় ব্যাপক সাড়া পড়ে যায়। কিন্তু এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, গ্রেপ্তার মানেই দোষী সাব্যস্ত হওয়া নয়। ভারতের বিচার ব্যবস্থায় একজন ব্যক্তি আদালতে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত নির্দোষ বলে বিবেচিত হন। তাই তদন্তের এই পর্যায়ে মূল প্রশ্ন ছিল, গ্রেপ্তারের পিছনে তদন্তকারীদের কাছে কী তথ্য ছিল? সেই প্রশ্নের সম্পূর্ণ উত্তর তখনও প্রকাশ্যে আসেনি। চ্যাপ্টার 14, আরেকটি চমক। গিরিবালা সিং। মামলার সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ঘটে যখন তদন্তের কেন্দ্রে চলে আসেন গিরিবালা সিং। তিনি শুধুমাত্র পরিবারের সদস্যই নন, তিনি একজন অবসরপ্রাপ্ত বিচারক। এই কারণেই এই ঘটনা জনমনে আরও বেশি প্রভাব ফেলে। তদন্তকারী সংস্থার অভিযোগ ছিল, প্রমাণ সংক্রান্ত কিছু বিষয়ে তার ভূমিকা থাকতে পারে, বিশেষ করে সিসিটিভি ও ডিজিটাল প্রমাণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এই অভিযোগগুলো পরবর্তীতে আরও গুরুত্ব পায়। চ্যাপ্টার 15, অবসরপ্রাপ্ত বিচারকের গ্রেফতার। যখন গিরিবালা সিংকে গ্রেপ্তার করা হয় তখন মামলাটি একেবারে নতুন মাত্রা পায়, কারণ সাধারণত একজন অবসরপ্রাপ্ত বিচারকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ খুবই বিরল ঘটনা। এই খবর প্রকাশ্যে আসার পর দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে এটিকে প্রধান শিরোনাম করে। মানুষের মনে একটি প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, একটি পারিবারিক ট্র্যাজেডি কি ধীরে ধীরে একটি বড় অপরাধমূলক ষড়যন্ত্রের রূপ নিচ্ছে, নাকি তদন্ত কেবলমাত্র সম্ভাব্য সব দিক থেকে খতিয়ে দেখা হচ্ছে? উত্তর তখনও অজানা। চ্যাপ্টার 16, কেন সিবিআই? টুয়েশার পরিবার শুরু থেকেই স্বাধীন তদন্তের দাবি জানিয়ে আসছিল। তাদের অভিযোগ ছিল, সত্য সামনে আনার জন্যে আরও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। ক্রমশ মামলাটি জাতীয় গুরুত্ব পেতে শুরু করে। মিডিয়ার চাপ বাড়তে থাকে, সামাজিক চাপ বাড়তে থাকে। অবশেষে তদন্তের দায়িত্ব কেন্দ্রীয় তদন্ত সংস্থার হাতে তুলে দেওয়া হয়। সিবিআই এই মামলার সমস্ত নথি সংগ্রহ করে, নতুন করে তদন্ত শুরু করে এবং প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্য পুনরায় পরীক্ষা করতে থাকে। চ্যাপ্টার 17, ক্রাইম সিন রিক্রিয়েশন। সিবিআইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল ক্রাইম সিন রিক্রিয়েশন, অর্থাৎ ঘটনার দিন কী ঘটতে পারে তার বাস্তব পরিস্থিতির সঙ্গে মিলিয়ে পুনর্গঠন করা। এই প্রক্রিয়ায় তদন্তকারীরা চেষ্টা করেন ঘটনার প্রতিটি মিনিটকে পুনরায় বোঝার। কে কোথায় ছিলেন, কখন কি ঘটেছে, কত সময় লেগেছে, কার বক্তব্য অন্য কারো বক্তব্যের সঙ্গে মেলে, কোথাও কোনো অসঙ্গতি আছে কি। এই বিশ্লেষণ অনেক সময় মামলার গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে। চ্যাপ্টার 18, তদন্তের 3টি সম্ভাবনা। সিবিআই পরিষ্কার জানায়, তারা একটি মাত্র তত্ত্ব ধরে এগোচ্ছে না। তদন্ত 3টি সম্ভাবনার উপর ভিত্তি করে চলছে। প্রথম, সুইসাইড; দ্বিতীয়, মার্ডার; তৃতীয়, অ্যাবেটমেন্ট টু সুইসাইড, অর্থাৎ এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল কিনা যার ফলে একজন মানুষ আত্মহত্যা করতে বাধ্য হয়।
এই তিনটি সম্ভাবনার প্রতিটির জন্য আলাদা আলাদা প্রমাণই প্রয়োজন হয় এবং সেই প্রমাণ সংগ্রহ করাই ছিল তদন্তকারীদের মূল কাজ। কিন্তু এখানেই রহস্য শেষ নয়, কারণ তদন্ত যত এগোতে থাকে ততই সামনে আসতে শুরু করে নতুন প্রশ্ন। টুইশার শরীরে আঘাতের চিহ্ন, মায়ের সঙ্গে শেষ ফোনালাপ, পনির অভিযোগ এবং সেই রাতে প্রকৃত ঘটনাক্রম। পরবর্তী অংশে আমরা বিশ্লেষণ করব মামলার সবচেয়ে বিতর্কিত প্রশ্নগুলো। কোন কোন তথ্য আত্মহত্যার তত্ত্বকে সমর্থন করে, কোন তথ্য হত্যার সন্দেহ বাড়ায়, আর কেন এই মামলা আজও হাজার হাজার মানুষকে উত্তর খুঁজতে বাধ্য করছে। আত্মহত্যা, হত্যা নাকি আত্মহত্যার প্ররোচনা? কোনো রহস্যময় মৃত্যুর তদন্তে সবচেয়ে কঠিন কাজ হলো অনুমান আর প্রমাণের মধ্যে পার্থক্য করা। সোশ্যাল মিডিয়া খুব দ্রুত সিদ্ধান্তে পৌঁছে যায়, মানুষ খুব দ্রুত কাউকে দোষী বা নির্দোষ ঘোষণা করে দেয়, কিন্তু একজন তদন্তকারীকে কাজ করতে হয় ভিন্নভাবে। তার কাছে গুরুত্বপূর্ণ হলো প্রমাণ, শুধু প্রমাণ। টুইশা শর্মা মামলাতেও একই বিষয় প্রযোজ্য। দেশজুড়ে হাজার হাজার মানুষ ইতিমধ্যেই নিজেদের সিদ্ধান্তে অটল, তারা সিদ্ধান্ত নিজেরাই তৈরি করে ফেলেছে, কিন্তু তদন্তের দৃষ্টিতে এখনও অনেক প্রশ্নের উত্তর বাকি। আজ আমরা দেখব কোন কোন তথ্য আত্মহত্যার সম্ভাবনা তৈরি করে, কোন তথ্য হত্যার সন্দেহ বাড়ায়, আর কেন এই মামলাকে এত জটিল বলে মনে হচ্ছে। চ্যাপ্টার 19, মায়ের সঙ্গে শেষ ফোনালাপ। প্রায় প্রতিটি রহস্যময় মৃত্যুর মামলায় একটি বিষয় তদন্তকারীদের বিশেষভাবে আকর্ষণ করে, শেষ ফোন কল। কারণ একজন মানুষের জীবনের শেষ কয়েক মিনিটে বলা কথাগুলো অনেক সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে ওঠে। টুইশার ক্ষেত্রেও এমনটাই হয়েছে। পরিবারের দাবি অনুযায়ী মৃত্যুর আগে টুইশা তার মায়ের সঙ্গে কথা বলেছিলেন। পরিবার বলছে সেই কথোপকথনে উদ্বেগের ছাপ ছিল স্পষ্ট। তিনি স্বাভাবিক ছিলেন না। তবে এখানেই একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেই কথোপকথনের সম্পূর্ণ অডিও বা সরকারি ট্রান্সক্রিপ্ট জনসমক্ষে প্রকাশিত হয়নি, তাই বাইরের কেউ নিশ্চিতভাবে বলতে পারে না ঠিক কী কথা হয়েছিল। কিন্তু তদন্তকারীরা অবশ্যই সেই ফোনালাপকে গুরুত্ব দিয়ে দেখেছেন, কারণ একজন মানুষের মানসিক অবস্থা বোঝার জন্যে শেষ কথোপকথন অত্যন্ত গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 20, পনির অভিযোগ। এই মামলার সবচেয়ে আলোচিত অংশগুলোর একটি হলো দেনমোহর বা পনির অভিযোগ। টুইশার পরিবারের বক্তব্য অনুযায়ী ফরচুনার গাড়ি এবং বিপুল পরিমাণ অর্থ দাবি করা হয়েছিল। পরিবারের দাবি, এই বিষয়টি নিয়েই দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করা হচ্ছিল। ভারতে পণ সংক্রান্ত অপরাধ নতুন কোনো বিষয় নয়। প্রতি বছর বহু নারী এই ধরনের অভিযোগ নিয়ে সামনে আসেন। এই কারণেই টুইশা মামলাটি সাধারণ মানুষের মধ্যে এত বড় প্রতিক্রিয়া তৈরি করেছে, কারণ অনেকেই মনে করেন এটি শুধুমাত্র একটি ব্যক্তিগত ঘটনা নয়, বরং বৃহত্তর সামাজিক সমস্যার প্রতিফলন। তবে আইনগতভাবে মনে রাখা জরুরি, অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত এগুলো অভিযোগ হিসেবেই বিবেচিত হবে। চ্যাপ্টার 21, শরীরের আঘাতের চিহ্ন। এখন আসি সেই প্রশ্নে যেটি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে, পোস্টমর্টেম রিপোর্টে উল্লিখিত আঘাতের চিহ্ন। যখন কোনো ব্যক্তির মৃত্যু ফাঁসির মাধ্যমে হয় তখন শরীরের কিছু নির্দিষ্ট চিহ্ন পাওয়া স্বাভাবিক, কিন্তু যদি
অতিরিক্ত আঘাতের চিহ্ন পাওয়া যায় তাহলে তদন্তকারীরা স্বাভাবিকভাবেই জানতে চান সেগুলোর উৎস কী। এই আঘাতগুলোর কি মৃত্যুর আগে লেগেছিল নাকি অন্য কোনো পরিস্থিতিতে? সেগুলো কি প্রতিরোধের চিহ্ন নাকি দুর্ঘটনাজনিত? এই প্রশ্নগুলোর উত্তর ফরেনসিক বিশেষজ্ঞদের বিশ্লেষণের উপর নির্ভর করে এবং ঠিক এই কারণেই কেসটি আরও জটিল হয়ে ওঠে। চ্যাপ্টার 22, আত্মহত্যা তত্ত্ব। এখন দেখা যাক কোন কোন বিষয় আত্মহত্যার সম্ভাবনাকে সমর্থন করতে পারে। প্রথমত, পোস্টমর্টমে অ্যান্টিমর্টেম হ্যাঙ্গিংয়ের উল্লেখ। দ্বিতীয়ত, সিসিটিভিতে টুইশাকে টেরেসে যেতে দেখা যাওয়ার তত্ত্ব। তৃতীয়ত, স্বামী পক্ষের দাবি যে তিনি ব্যক্তিগত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তদন্তকারীরা এই সমস্ত বিষয় বিবেচনা করে আত্মহত্যার সম্ভাবনাটি পরীক্ষা করছেন। তবে এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। কোনো একটি তথ্য একা কখনো সম্পূর্ণ সত্য প্রমাণ করে না। সব তথ্য একসঙ্গে বিচার করতে হয়। চ্যাপ্টার 23, হত্যার সন্দেহ কেন। এবার আসি বিপরীত দিকটিতে, যে বিষয়গুলো অনেক মানুষের মনে হত্যার সন্দেহ তৈরি করেছে। প্রথম, পরিবারের নির্যাতনের অভিযোগ। দ্বিতীয়, পণের অভিযোগ। তৃতীয়, শরীরে আঘাতের চিহ্ন। চতুর্থ, সিসিটিভি টেম্পারিং নিয়ে বিতর্ক। পঞ্চম, ঘটনার পর বিভিন্ন আচরণ নিয়ে ওঠা প্রশ্ন। এই বিষয়গুলোই তদন্তকারীদের হত্যার সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে দেখতে বাধ্য করেছে। তবে এখানেও একই নিয়ম প্রযোজ্য। সন্দেহ আর প্রমাণ এক জিনিস নয়। আদালতে সন্দেহ নয়, প্রমাণই শেষ কথা। চ্যাপ্টার 24, অ্যাবেটমেন্ট টু সুইসাইড। এই মামলার তৃতীয় সম্ভাবনাটি অনেক সময় সাধারণ মানুষের নজর এড়িয়ে যায়। সেটি হলো অ্যাবেটমেন্ট টু সুইসাইড, বাংলায় আত্মহত্যার প্ররোচনা। আইনের ভাষায় অর্থ কোনো ব্যক্তি যদি এমন মানসিক, সামাজিক বা ব্যক্তিগত চাপ সৃষ্টি করেন যার ফলে অন্য কেউ আত্মহত্যা করতে বাধ্য হন, তাহলে সেটি একটি গুরুতর অপরাধ। এই কারণেই সিবিআই শুধু সুইসাইড বা মার্ডার নয়, এই সম্ভাবনাটিও পরীক্ষা করছে। চ্যাপ্টার 25, জনমতের আদালত। বর্তমান সময়ে একটি মামলার দুটি বিচার হয়, একটি আদালতে আর একটি সোশ্যাল মিডিয়ায়। টুইশা মামলাতেও ঠিক সেটাই ঘটেছে। হাজার হাজার পোস্ট, লক্ষ লক্ষ মন্তব্য, অসংখ্য ভিডিও, প্রত্যেকের নিজস্ব তত্ত্ব, নিজস্ব ব্যাখ্যা। কিন্তু সমস্যা হলেও জনমতে আদালত অনেক সময় তথ্যের আগে সিদ্ধান্ত দিয়ে দেয়, যা তদন্তকে আরও জটিল করে তুলতে পারে। টুইশার পরিবারের জন্যে এটি শুধুমাত্র একটি তদন্ত নয়, এটি তাদের মেয়ের জন্যে ন্যায় বিচারের লড়াই। তারা বিশ্বাস করেন সত্য এখনো পুরোপুরি সামনে আসেনি। এই বিশ্বাস থেকেই তারা ধারাবাহিকভাবে তদন্তের দাবি জানিয়ে আসছেন, সংবাদ মাধ্যমের সামনে কথা বলেছেন, প্রতিবাদ করেছেন এবং ন্যায় বিচারের জন্যে লড়াই চালিয়ে যাচ্ছেন। চ্যাপ্টার 27, অভিযুক্তদের অবস্থান। অন্যদিকে অভিযুক্ত পক্ষ নিজেদের নির্দোষ বলে দাবি করে আসছে। তাদের বক্তব্য তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয় এবং তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরবেন। ভারতের বিচার ব্যবস্থায় এই অধিকার প্রত্যেক অভিযুক্তের রয়েছে। এ কারণেই তদন্ত ও বিচার শেষ না হওয়া পর্যন্ত কোনো পক্ষ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। চ্যাপ্টার 28, সত্য কোথায়। এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন, সত্য কোথায়? সেটি কি পোস্টমর্টেম রিপোর্টে লুকিয়ে আছে, নাকি সিসিটিভি ফুটেজে, নাকি ফোন রেকর্ডে, না ফরেনসিক পরীক্ষায়, নাকি এমন কোনো তথ্য যা এখনো সামনে আসেনি, যা পুরো ছবিটাই বদলে দিতে পারে? ইতিহাস বলে
অনেক বড় মামলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেষ মুহূর্তে সামনে এসেছে, তাই তদন্তকারীরাও এখন কোনো সম্ভাবনাকে বাদ দিচ্ছেন না। টুইশা শর্মা আর কখনো ফিরে আসবেন না, কিন্তু তার মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা এখনো থেমে নেই। একদিকে পরিবার, অন্যদিকে অভিযুক্তরা, মাঝখানে তদন্তকারী সংস্থা। আর সেই তদন্তের ফলাফলই নির্ধারণ করবে এটি আত্মহত্যা ছিল না হত্যা ছিল, নাকি আত্মহত্যার প্ররোচনার ঘটনা। শেষ অংশে আমরা দেখব এই মামলার সামাজিক প্রভাব, সুপ্রিম কোর্টের নজর, সিবিআইয়ের ভবিষ্যৎ তদন্ত এবং কেন টুইশা শর্মা কেস আধুনিক ভারতের অন্যতম আলোচিত মামলায় পরিণত হয়েছে। একটি প্রশ্ন, একটি মৃত্যু এবং অসংখ্য উত্তরহীন রহস্য। গত কয়েকটি অধ্যায়ে আমরা দেখেছি একজন তরুণীর স্বপ্নময় জীবন কিভাবে হঠাৎ করেই একটি জাতীয় আলোচনার কেন্দ্রে পরিণত হলো। কিন্তু টুইশা শর্মা মামলাকে শুধু একটি অপরাধ তদন্ত হিসেবে দেখলে ভুল হবে, কারণ এই ঘটনা বহু মানুষের কাছে আরও বড় কিছু প্রতিনিধিত্ব করে। একটি পরিবারের শোক, একটি সমাজের প্রশ্ন এবং একটি দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থার পরীক্ষা। চ্যাপ্টার 29, একটি মৃত্যুর বাইরে। টুইশা শর্মার মৃত্যু শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়। এই ঘটনা সামনে আসার পর দেশের বিভিন্ন প্রান্তে বহু নারী, বহু পরিবার এবং বহু সামাজিক সংগঠন নিজেদের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে শুরু করে। কেউ বলেছে পারিবারিক নির্যাতনের কথা, কেউ বলেছে পণের চাপে ভেঙে পড়া সম্পর্কের কথা, কেউ বলেছে ন্যায় বিচার পেতে বছরের পর বছর অপেক্ষা করা। এই কারণেই অনেকের কাছে টুইশা মামলাটি একটি প্রতীক হয়ে উঠেছে, একটি প্রশ্নের প্রতীক। বিয়ের পর একজন নারীর নিরাপত্তা কতটা নিশ্চিত? চ্যাপ্টার 30, পণ প্রথা এবং বাস্তবতা। ভারতে পণ প্রথা আইনত নিষিদ্ধ, তবু প্রতি বছর পণ সংক্রান্ত অভিযোগ সামনে আসে। অনেক মামলায় অভিযোগ প্রমাণিত হয়, আবার অনেক ক্ষেত্রে অভিযোগ আদালতে টেকে না। তাই বাস্তবতাই বিষয়টিকে আরও সংবেদনশীল করে তোলে। টুইশা মামলাও পণের অভিযোগ একটি কেন্দ্রীয় বিষয় হয়ে উঠেছে। যদি অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে এটি একটি গুরুতর অপরাধ, আর যদি প্রমাণিত না হয় তাহলে সেটিও আদালতের মাধ্যমে পরিষ্কার হওয়া জরুরি, কারণ বিচার ব্যবস্থার মূল ভিত্তি হল সত্যকে প্রমাণের মাধ্যমে প্রতিষ্ঠা করা। চ্যাপ্টার 31, সুপ্রিম কোর্টের নজর। মামলাটি যত বড় হতে থাকে ততই দেশের নজর এর দিকে পড়তে শুরু করে। সংবাদ মাধ্যমে ধারাবাহিক কভারেজ, সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড়, সাধারণ মানুষের বাড়তে থাকা আগ্রহ, সব মিলিয়ে এটি আর শুধু একটি স্থানীয় ঘটনা ছিল না, এটি জাতীয় গুরুত্বের একটি মামলায় পরিণত হয়। এই কারণে এই মামলাটি প্রতিটি আপডেট অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। চ্যাপ্টার 32, সিবিআই এখন কি খুঁজছে? একজন দক্ষ তদন্তকারী কখনো অনুমান দিয়ে তদন্ত শেষ করেন না। তিনি তথ্য খোঁজেন, প্রমাণ খোঁজেন এবং প্রতিটি সম্ভাবনা পরীক্ষা করেন। সিবিআই বর্তমানে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজছে। মৃত্যুর আগে ঠিক কী ঘটেছিল? শরীরের আঘাতের প্রকৃত কারণ কী? সিসিটিভি সংক্রান্ত অভিযোগের সত্যতা কতটা? সাক্ষীদের বক্তব্য কতটা নির্ভরযোগ্য? ডিজিটাল প্রমাণ কি বলছে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, টুইশার মৃত্যু কি স্বেচ্ছায় সংঘটিত, আত্মহত্যা ছিল, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? চ্যাপ্টার 33, সময়ের বিরুদ্ধে লড়াই। প্রতিটি তদন্তের একটি বড় শত্রু আছে, সময়। সময়ের সঙ্গে সঙ্গে স্মৃতি ঝাপসা হয়ে যায়, প্রমাণ নষ্ট হয়ে যেতে পারে, ঘটনার বিবরণ
পরিবর্তিত হতে পারে। এই কারণেই বড় মামলাগুলোতে দ্রুত এবং নিরপেক্ষ তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। টুইশা মামলাতেও সেই চ্যালেঞ্জ রয়েছে। তদন্তকারীরা শুধু সত্য খুঁজে বের করলেই হবে না, তাদের সে সত্য আদালতে প্রমাণও করতে হবে। চ্যাপ্টার 34, একটি পরিবারের অপেক্ষা। ভাবুন, আপনি একজন মা, একজন বাবা, একজন ভাই বা বোন। হঠাৎ একদিন খবর পেলেন আপনার প্রিয় মানুষটি আর নেই। তারপর শুরু হলো প্রশ্ন, অভিযোগ, তদন্ত, আদালত, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, কিন্তু উত্তর নেই। এই পরিস্থিতি আজ টুইশার পরিবারের বাস্তবতা। তারা বিশ্বাস করেন তাদের মেয়ের জন্যে ন্যায় বিচার পাওয়া সম্ভব, আর সেই আশাতেই তারা এখনো লড়াই চালিয়ে যাচ্ছেন। চ্যাপ্টার 35, অভিযুক্তদের জন্য একটি পরীক্ষা। এই ধরনের মামলায় শুধু ভুক্তভোগীর পরিবারই নয়, অভিযুক্তদের জীবনেও সম্পূর্ণ বদলে যায়। তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তদন্ত হয়, আদালতে হাজিরা দিতে হয়, সামাজিক চাপ তৈরি হয়। তাই বিচার ব্যবস্থা আর একটি গুরুত্বপূর্ণ নীতি এখানে মনে রাখা দরকার। কোনো ব্যক্তিকে আদালত দোষী সাব্যস্ত না করা পর্যন্ত তিনি আইনত নির্দোষ। এই নীতি একটি গণতান্ত্রিক বিচার ব্যবস্থার অন্যতম ভিত্তি। টুইশা মামলায় মিডিয়ার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সংবাদ মাধ্যমের কারণে ঘটনাটি জাতীয় পর্যায়ে আলোচিত হয়েছে। তবে এর সঙ্গে একটি দায়িত্বও আসে, তথ্য যাচাইয়ের দায়িত্ব। অনুমানকে তথ্য হিসেবে উপস্থাপন না করার দায়িত্ব এবং বিচার প্রক্রিয়াকে প্রভাবিত না করার দায়িত্ব, কারণ কখনো কখনো একটি ভুল তথ্য একটি সম্পূর্ণ তদন্তের দিক পরিবর্তন করে দিতে পারে। চ্যাপ্টার 37, আজ আমরা কি জানি? জুন 2026 পর্যন্ত আমরা নিশ্চিন্তভাবে যা জানি, টুইশা শর্মা মারা গেছেন। মৃতদেহ টেরেসে পাওয়া গিয়েছিল। পোস্টমর্টেমে অ্যান্টিমর্টেম হ্যাঙ্গিংয়ের কথা বলা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরিবার নির্যাতন ও পণ্যের অভিযোগ তুলেছে। স্বামী ও শাশুড়ি তদন্তের আয়ত্তায় এসেছেন। সিবিআই তদন্ত করছে, আর মামলার চূড়ান্ত সত্য এখনো আদালতে প্রতিষ্ঠিত হয়নি। এই তথ্যগুলোই বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তবতা। চ্যাপ্টার 38, সবচেয়ে বড় প্রশ্ন। এই মামলার সবচেয়ে বড় প্রশ্নটি আজও একই রয়ে গেছে। 12 মে 2026 সেই সকালটিতে ঠিক কী ঘটেছিল? সত্য কি ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে রয়েছে, নাকি এখনো কোনো গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসা বাকি? কখনো কখনো সত্য খুব স্পষ্ট হয়, আবার কখনো সত্যের কাছে পৌঁছতে বছরের পর বছর লেগে যায়। টুইশার মামলাটি কোন পথ অনুসরণ করবে তা ভবিষ্যতে বলে দেবে। একজন তরুণী, একটি বিয়ে, মাত্র কয়েক মাসের সংসার, তারপর একটি রহস্যময় মৃত্যু। আর সেই মৃত্যুকে ঘিরে অসংখ্য প্রশ্ন। হয়তো আগামী কয়েক মাসে নতুন তথ্য সামনে আসবে, হয়তো তদন্ত এমন কোনো প্রমাণ খুঁজে পাবে যা পুরো ঘটনাকে পরিষ্কার করে দেবে, হয়তো আদালত এমন একটি রায় দেবে যা এই বিতর্কের অবসান ঘটাবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা একটি বিষয় নিশ্চিন্তভাবে বলতে পারি, টুইশা শর্মার মৃত্যু প্রকৃত সত্য এখনও বিচার ব্যবস্থা অনুসন্ধানের বিষয়। তাই সে সত্য সামনে আসা পর্যন্ত প্রশ্নগুলো বেঁচে থাকবে, সন্দেহগুলো বেঁচে থাকবে, আর একটি পরিবার অপেক্ষা করে যাবে ন্যায় বিচারের জন্য। আপনার কি মনে হয় এই মামলার কোন দিকটি সবচেয়ে বেশি প্রশ্নের জন্ম দেয়? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। তবে মনে রাখবেন, মামলাটি এখনও বিচারাধীন। তাই তথ্যভিত্তিক আলোচনা করুন এবং কারো সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে আদালতের রায়ের অপেক্ষা করুন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করে রাখুন।
কারণ আমরা নিয়ে আসি বাস্তব অপরাধ, অমীমাংসিত রহস্য এবং তদন্তের গভীরে লুকিয়ে থাকা সত্যের গল্প। আমি আবারও ফিরব আরেকটি রহস্যময় ঘটনার সম্পূর্ণ বিশ্লেষণ নিয়ে। ধন্যবাদ।